তেলেঙ্গানার ওডিলা নামের একটি গ্রাম, যে গ্রামে সদ্য বিবাহিত নারীদের লাশ খুঁজে পাওয়া যায় ঝাড় জঙ্গলে। নতুন বউদের বাসরাতের পরের দিন তুলে নিয়ে জঙ্গলে ধর্ষণ করে মেরে ফেলা হয়, আর এ কারণেই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশও হাজার তদন্ত করে সাইকো রেপিস্টকে খুঁজে পাচ্ছিল না, আর এই ঘটনাটি একজন সাইকো কিলারের। বাট দেখে বোঝার উপায় নেই এই ঘটনার মূলে কে। যাই হোক, মুভিটার প্রতিটি টুইস্ট আপনাকে যেন চোখ ফেরানোর টাইমই দেবে না, এতটাই থ্রিলার টাইপ এটা। লাস্টের টুইস্ট যেটা থাকতেছে সেটাতে আপনার চোখ কপালে উঠবে। পরিশেষে নতুন বিবাহিত বউদের রেপ করে কে বা কারা মেরে ফেলতেছে সেটা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাকে। হ্যালো বন্ধুরা, আমি আতিক আছি আপনাদের সাথে। আজ এক্সপ্লেন করব ওডেলা রেলওয়ে স্টেশন। সত্য ঘটনা অবলম্বনে এই মুভিটি নির্মিত। ওডিলা রেলওয়ে স্টেশন। ওডিলা রেলওয়ে স্টেশন কিছু একটা ঝাপসা আবসা আলোর মতো দেখা যাচ্ছিল। কোনো একটি নারী কাদামাখা অবস্থায় হাতে দ্বিখণ্ডিত শির নিয়ে সামনের দিকে এগোচ্ছে। যখন ভালো করে দেখে এই ছেলেটি চায়ের কাপ তেতলি এখানে ফেলে দৌড়ায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, সবাই যেন স্তব্ধ। এই অবস্থায় এই নারী সোজাসুজি চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনের পুলিশ সহ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি দেখছে তারা? চোখ যেন একেবারেই কপালে উঠে গেছে, বিশ্বাস করতে পারতেছিল না কেউ। এই খণ্ডিত মাথা ওসি টেবিলের উপরে রাখে সেই মহিলাটি। ওসি শুধু চাপা গলায় জানতে চায় বডিটি কোথায়। গ্রামের একটি পরিত্যক্ত শুকনো কূপ থেকে বডিটি উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডটির পিছনের মূল কাহিনী জানতে আমাদের 3 মাস পিছনে যেতে হবে। অনুদীপ, ইনি হলেন অনুদীপ, 2019-এর ইউপিএস এর টপার। আইএএস এর পরিবর্তে আইপিএস হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর চাকুরির সুবাদে 3 মাসের ট্রেনিং এর জন্য ওডিলা গ্রামে যেতে হবে তাকে। তার সাথে তার গার্লফ্রেন্ডও যেতে চাচ্ছিল, কিন্তু পরিত্যক্ত গ্রাম অনেক দূর, এজন্য তাকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল না অনুদীপ স্যার। আর 3 মাসেরই তো ব্যাপার, শীঘ্রই ফিরে আসতেছে সে। তেলেঙ্গানার ওডিলা গ্রাম এটি। সদ্য বিবাহ হয়েছে মাধবীর। তার স্বামী ফটোগ্রাফ সাম্বার ফটোগ্রাফিগুলো দেখতেছিল। এমন সময় তার স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে, সে যেন চোখ ফেরাতেই পারতেছিল না। আর এই ফটোগ্রাফ সাম্বার একটু তো নজর খারাপ, যখন তখন যার তার স্ত্রী মেয়েদের দিকে কুনজর দেয় সব সময়। এরকম অবস্থা থেকে পাশে থেকে দাদি টিটকারি মারতেছিল, কিরে গতকাল কি করেছিস, এখন তো চোখ ফেরাতেই পারতেছিস না, ঘটনা কি? পাশের বাসায় হঠাৎ চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। আজও রাধা তার স্বামী ত্রিপতিকে ঝাড়ু বেটা করতেছিল। এটা তাদের রোজকার ব্যাপার, তবে আজকের বিষয়টা ছিল একটু ভিন্ন রকম। ত্রিপতি ছাইপাশ খেয়ে এসে উনুনে হিসু করেছে, এমনটি কেউ করে নাকি? সেজন্য মারের পরিমাণটাও একটু বেশি হচ্ছিল আজ। এমন সময় বাইকে চেপে একটি লোক সেখানে আসে, আর ইনি হলেন গ্রামের সারপঞ্চ, অর্থাৎ গ্রামের প্রধান। এনার বেশ কিছু কাপড় চোপড় এদের কাছে কাচতে দেওয়া হয়েছে। ও আরেকটি কথা, এটা তো বলাই হয়নি, ত্রিপতি এবং রাধা এরা ধোপার কাজ করে, অর্থাৎ টাকার বিনিময়ে মানুষের কাপড় চোপড় কেচে লন্ড্রি করে দেয়। এটা তাদের খানদানি ব্যবসা। কাপড়ের পকেটে সারপঞ্চের কিছু টাকা ছিল, আর রাধা সেগুলো ফেরত দেয়। ধোপা হলেও মনের দিক দিয়ে অত্যন্ত সৎ তারা। সারপঞ্চ ত্রিপতিকে গালাগালি করতেছিল, কি প্রয়োজন এটা ওটা খেয়ে ভোরবেলায় বউর হাতে মার খাওয়া, এর থেকে ভালো এগুলো ছেড়ে দেয়। যাই হোক, গালাগালি করে সে সেখান থেকে চলে যায় সেদিনের মতো। এদিকে বন্ধুরা সবাই মিলে ব্রেকআপ পার্টি দিচ্ছে বিবেক। রাধার বিয়ে হয়ে গেছে। অবভিয়াসলি রাধার প্রেমিক বিবেক আপসেট। তার বন্ধুরা তাকে বলতেছিল, তোকে তো আগেই বলেছিলাম ফাইনালি কাজটা করতে, তাহলে তো আর প্রবলেম হতো না, আর তোকে দেখতে ছেড়েও যেত না। আজ তো টাকার কাছে হেরে গেলি, তাই না? কিন্তু বিবেক তো ছিল মাধবীর ব্যাপারে অত্যন্ত সৎ। সে সত্যি ভালোবাসতো মাধবীকে। বিবেক এটা ওটা খেয়ে বন্ধুদের উস্কানিতে বলেই ফেলে, আমি তাদেরকে কিছুতেই ছাড়বো না, এটার শেষ দেখে নেব আমি। পরের দিন সকালে মাধবীর মা বাবা চিৎকার করে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। সবাই একটু কান পেতে শুনে, মাধবী আর নেই, কে বা কারা তাকে মেরে ফেলে রেখেছে। এখানে ত্রিপতির ভাই চন্দুর একটু আচরণ সন্দেহজনক লাগতেছিল। যাই হোক, এরকম আচমকা মৃত্যুতে গ্রামের সবাই ছুটে এসেছে মার্ডার স্পটে। যেহেতু অনুদীপ এই স্টেশনে ট্রেনিং প্রাপ্ত অফিসার ছিল, স্বভাবতই সে সেখানে চলে আসে। কে যেন পাশবিক অত্যাচারের পর মেরে ফেলে রেখেছে এখানে। বিয়ের পরের দিনের এই ঘটনা, নিশ্চয়ই প্রতিহিংসামূলক কিছু হবে, কে জানে, কোনো ক্লু তো নেই এখানে। তখনই অনুদীপের নজর পড়ে একটি জুতার ছাপের উপর। ভালো করে ছবি টবিও নেওয়া হয়। সারপঞ্চও এসে গেছে গ্রামের। এরকম ঘটনা গ্রামে প্রথম। সারপঞ্চ নিশ্চিত করে এরা ছিল অত্যন্ত সাধারণ ফ্যামিলির, কোনো শত্রুতা তাদের কারো সাথে ছিল না কখনোই। অনুদীপ স্যার শ্বশুর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনে। শ্বশুর বেচারা তো এ ব্যাপারে কিছুই জানে না, আর তার ইনোসেন্ট চেহারা দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। স্বামীকে জিজ্ঞাসা করতেই তিনি বলতেছিলেন, স্যার এসব আমি করিনি, স্যার এর পিছনে আমার কোনো হাত নেই, আর এর পিছনে বিবেক হতে পারে, মাধবীর প্রেমিক সে। এঙ্গেজমেন্টের পর বহুবার হুমকি দিয়েছে আমাদের, মেরে ফেলবে সে আমাদের, হয়তোবা সে এই কাজটি করেছে। হাজব্যান্ডের স্টেটমেন্টের পর বিবেককে তুলে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। ওসি স্যার বিবেকের কাপড় চোপড় খুলে বেদম মারতে শুরু করে। এটা জিজ্ঞাসাবাদ
মিথ্যাবাদের একটা নমুনা আর কি। বারবার ওই বিবেক নিজেকে নির্দোষ দাবি করতেছিল। যাই হোক, সব অপরাধী প্রাথমিক অবস্থায় একথা বলে আর কি। ওসি স্যার অনুদীপ স্যারকে পাশে সরিয়ে দেয়, আর কিভাবে স্বীকারোক্তি আদায় করতে হয় এটা ওসি স্যারের ভালো করেই জানা। যখন এই লাঠিতে তেল মাখতেছিল একটা কনস্টেবল, বিবেক জানতে চায়, স্যার এটা দিয়ে কি করবে, আমাকে কি আরো মারবেন? তখন ওসি তাকে বলে, আরে পাগল, এটা দিয়ে তোকে মারবো না, এটা তোর অন্দরমহলে প্রবেশ করাবো। যেই কথা সেই কাজ। এত প্রকার অত্যাচার সহ্য না করতে পেরে স্বীকার করেই ফেলে এই খুনের পিছনে তার হাত। অনুদীপ স্যারকেও খবর পাঠানো হয়, স্বীকার করেছে আসামি। এবার কোর্টে সমর্পণের পালা। এদিকে রাধা ত্রিপতিকে নিয়ে এসেছে একটি কবিরাজ বাড়িতে। বেশ কিছুদিন থেকে এখানে ওষুধপাতি নিয়ে খাওয়াচ্ছে ত্রিপতিকে। একটু পুরুষত্বের সমস্যা রয়েছে ত্রিপতির। 10 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, স্বামী স্ত্রীর মধ্যে ওইরকম সম্পর্ক এখনো স্থাপন করতে পারেনি ত্রিপতি। এই কবিরাজ মশাই কিছু গাছগাছরা এটা ওটা দিতেছে যাতে ত্রিপতি সুস্থ হয়, তার পুরুষত্ব ফিরে পায়। যেহেতু তারা গ্রামের লোক ছিল, খুব সাধারণ, তাই ডাক্তারের কাছে যাওয়া উচিত থাকা সত্ত্বেও এই কবিরাজ বাড়িতেই দৌড়াদৌড়ি করতেছিল। বিবেকের স্বীকারোক্তির পর এবার তাকে কোর্টে সমর্পণের পালা। তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন বিবেক হঠাৎ অনুদীপ স্যারের পা জড়িয়ে ধরে বারবার কাঁদতেছিল, স্যার আমি নির্দোষ, মারের ভয়ে ওসি স্যারের অত্যাচারে স্বীকার করে ফেলেছি, আমি এটা করেছি। মোটামুটি জোর করেই নিয়ে যাওয়া হচ্ছিল আদালতে। তখনই হঠাৎ অনুদীপ স্যার তাকে ছেড়ে দিতে বলে। তার দিকে একটি পানির বোতল ছুঁড়ে মারে। বিবেক তা দ্রুত ধরে ফেলে বাম হাত দিয়েই। তখন অনুদীপ স্যার বিবেককে ছেড়ে দিতে বলে এবং এর জন্য আদালতের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে জানায়। আর এতে ওসি স্যার অনেক চটে যায়। এরকম হাজারো কেস সলভ করেছেন তিনি। আর অনুদীপ তো এখানকার নতুন, সে কি বুঝবে এগুলোর। তখন বিষয়টি এক্সপ্লেন করে অনুদীপ স্যার। হত্যাকারী ছিল ডানহাতি, প্রতিটি আঘাত ডান হাতে খুব গভীরভাবে করা হয়েছে। পক্ষান্তরে বিবেক ছিল বামহাতি। সে পানির বোতলটি যখন তার দিকে ছুঁড়ে মারা হয়েছিল, সে বাম হাতে ধরেছে। ঘটনাস্থলে আমরা যে স্লিপার সাইজটি পেয়েছি, আর সেটার সাইজ ছিল 10, আর বিবেকের ছিল 8। আর সিমেন্স পরীক্ষা করে জানা গেছে হত্যাকারীর বয়স আনুমানিক 30-এর মতো হবে। সেখানে বিবেকের বয়স 25ও হয়নি এখনো। এসব কথা বলতে বলতে থানায় আরো একটি ফোন আসে। আরও একটি মেয়ের লাশ পাওয়া গেছে মাঠে। এখানে আরও প্রমাণিত হয় সেই সিরিয়াল কিলার বিবেক নয়। অনুসন্ধানের জন্য পুলিশ আবার নতুন মার্ডার স্পটে যায়। একটি নির্জন গাছের বাগানে এ মেয়ের ক্ষতবিক্ষত বডিটি পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছিল মানুষরূপী হিংস্র পশুর অত্যাচারের শিকার এই মেয়েটি। হাতের মেহেদির রং এখনো শুকায়নি, এরই মাঝে তাকে লাশ হতে হলো। গ্রামের দ্বিতীয় ঘটনা এটি। বিয়ের ঠিক পরের দিন তুলে নিয়ে কোনো একটি নরপশু এরকম অত্যাচার করে মাঠে ফেলে যাচ্ছে সবাইকে। কোনো ক্লুই পাচ্ছে না পুলিশ অফিসাররা। অনুদীপ স্যার বুঝতে পারেন নিশ্চয়ই প্রথম ঘটনার সাথে এর কোনো যোগসূত্র রয়েছে। ওসি এ বিষয়গুলো উড়িয়েই দিচ্ছিল। সিরিয়াল কিলার এই গ্রামে একেবারেই অসম্ভব। সন্দেহজনক কয়েকজনকে থানায় উঠিয়ে দুঘা দিলে ঠিকই ঠিকার করে নেবে। কিন্তু অনুদীপ স্যার এই ব্যাপারে শিওর ছিল প্রথম মার্ডারের সাথে দ্বিতীয়টির অবশ্যই যোগসূত্র রয়েছে। প্রাথমিক অবস্থায় কোনো ক্লু পাওয়া না গেলেও পরবর্তীতে একটি মোবাইল পাওয়া যায় এখান থেকে। মোবাইলে চার্জ করার পর অনুদীপ স্যার এটি সার্চ করতেছিল। তখন গ্যালারিতে একটি ভিডিও রেকর্ড নজরে আসে। কিছু দেখা যাচ্ছিল না, তবে ভয়েসটা স্পষ্ট ছিল। সেই নরপশু ফার্স্ট নাইটের পর তুলে নিয়ে যায় মেয়েদের। তাদের কাছে ফার্স্ট নাইটের বর্ণনা শুনে আর ঠিক সেইভাবে চালায় পাশবিক অত্যাচার। এখানে বিষয়টা স্পষ্ট যে এই নরপশু যাদেরকে খুন করে তাদের পরিচিত, কথাবার্তা থেকে সেরকমই বোঝা যাচ্ছিল এই গ্রামের হবে নিশ্চয়ই। ত্রিপতির ভাই চন্দু ফটোগ্রাফারের সাথে কথা বলতেছিল ফোনে। তাদের সম্পর্কটা বেশ ভালো। আজ কথা বলতেছিল তারা ভাইরাল লিঙ্ক আদান প্রদানের বিষয়ে। এসব লিঙ্কের ভিডিও প্রায়ই শেয়ার করে সাম্বা চান্দুর সাথে। যাই হোক, কথা বলতে বলতে চন্দুর ভাবি রাধা গোসলে যাচ্ছিল। তাড়াহুড়া করে ফোনটি রেখে দেয় চন্দু। বাথরুমের একটি ফুটো দিয়ে তার গোসল করা অনুভব করতেছিল। মোবাইলে রেকর্ডিংও করতেছিল। তখনই পিছন থেকে একটি বুড়ি গলার আওয়াজ শোনা যায়। কিরে চন্দু, কি দেখছিস? দেখার ইচ্ছে থাকলে বিয়ে করে নে। সেই মহিলার চাপাচাপিতে সে সেখান থেকে সেদিনের মতো চলে যায়। একটু ক্যারেক্টার লুজ তার। পরিপক্ক বয়সে বিয়ে না করলে যা হয় আর কি। যদিও বিয়ের পরে এরকম টাইপের অনেকেই থাকে। গোসল শেষে রাধা যখন রুমে আসে তখনও পরে পরে ঘুমাচ্ছিল ত্রিপতি। মালটাল খেয়ে সারা রাত দিন শুয়ে থাকাই কাজ। রাধার ব্লাউজের বোতামটি ছেঁড়া ছিল। নিশ্চয়ই ত্রিপতি ধুতে গিয়ে এটি ছিঁড়ে ফেলেছে। আর অন্য কোনোভাবে ছেঁড়া তো তার পক্ষে সম্ভব ছিল না। রাধা চাচ্ছিল একটি সেফটি পিন যেন সে লাগিয়ে দেয় এখানে। সেটা লাগাতে গিয়ে ত্রিপতি বারবার কাঁপতেছিল। রাধা একটু টিটকারি দিয়েই বলে, রাতে তো কাঁপই এখনো। যাই হোক, ত্রিপতির বিষয়টি তো আমরা আগে থেকেই জানি, একটু দুর্বলতা আছে তার। রাধা ধৈর্য ধরে আছে, হয়তোবা তার স্বামী কোনো একদিন ঠিক হবে। ফটোগ্রাফার সাম্বার চরিত্র সম্পর্কে তো বলার কিছু নেই। সে যেন ধোয়া তুলসী পাতা। রাস্তা দিয়ে যে বা যারাই যাক না কেন টুক করে ভিডিওগুলো রেকর্ড করে রাখে তার ফোনে। দেখে মনে হচ্ছিল এই মার্ডারগুলোর পেছনে তারও হাত আছে হয়তোবা। পুলিশের কাছে রেকর্ডিং ছাড়া অন্য কোনো ক্লু ছিল না। গ্রামের সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছিল এই রেকর্ডিং পরিচিত কিনা তাদের।
তাদের। এই ভয়েসটি কেউ চিনতেই পারতেছিল না। অনেক খোঁজাখুঁজির পর অনুরাধার স্যার ত্রিপতির বাসায় আসে। ত্রিপতির কাছে একটু পরিচিত লাগতেছিল। এরকম বাজে ভাষায় কথা বলে একমাত্র সাম্বাই। কনফার্মেশনের জন্য চন্দুকে ইশারা করে। চন্দু বিষয়টা এড়িয়েই যাচ্ছিল অনেকটা। সাম্বার মতো লাগে, বাট সাম্বা হতেও পারে নাও পারে, তার তো বন্ধু, হয়তোবা এজন্য একটু এড়িয়ে যেতে চাচ্ছিল। কিন্তু পুলিশের হাত থেকে সাম্বা রেহাই পায় না। তাকে তুলে নিয়ে আসা হয় স্টেশনে। অনেক জিজ্ঞাসাবাদের পর তার ভয়েসের সাথে সেই ভয়েসটি ম্যাচিং করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু মিলতেছিল না। আর এমন অবস্থায় সাম্বার উকিল সেখানে চলে আসে। সে জানায় মার্ডারের দিনগুলোতে সাম্বা এলাকাতেই ছিল না। কাগজ টাগজ প্রমাণপত্র দেখিয়ে সেখান থেকে সাম্বাকে নিয়ে যায়। অনুদীপ স্যার এতে সন্তুষ্ট ছিল না। একটি কনস্টেবলকে বলে তার উপরে নজর রাখতে সবসময়। সাম্বার চরিত্র কেমন যেন রহস্যজনক। সাসপেক্ট সাম্বাও হতে পারে। শেষ কুলুটুকো তাদের হাতছাড়া। তারা কিভাবেই বা খুঁজবে মার্ডারারকে? একেবারেই হতাশ সবাই। তখন ওসির কাছে অনুদীপ স্যার একটি আইডিয়া শেয়ার করে। গ্রামের মোট জনসংখ্যা ৬৩২২ জন। এর মাঝে বয়স্ক শিশু ৪০৫৩ জন, আর বাকি থাকলো ৫৬৯ জন। আমরা যাকে খুঁজতেছি তার জুতোর সাইজ ১০, বয়স আনুমানিক ৩০, উচ্চতা ৫ ফুট ১০ থেকে ৬ ফুট ২ ইঞ্চি হবে। এরকম এই গ্রামে ২৫ জন লোক আছে। আমরা যদি এদেরকে শনাক্ত করে ডিএনএ টেস্ট করাতে পারি তাহলে অপরাধী পেয়ে যাব। এখন একমাত্র চিন্তার বিষয় হলো স্যাম্পল কালেক্ট করে ডিএনএ টেস্ট করা পর্যন্ত কোনো ঝামেলা যেন গ্রামে না হয়। এই পরিস্থিতিতে সারপঞ্চ আসেন তার মেয়ের ইমিটেশন কার্ড দিতে থানায়। অনুদীপ স্যার বারবার রিকোয়েস্ট করতেছিল এই পরিস্থিতিতে তার মেয়ের বিয়ে যেন না করায় সে। এখনো খুনি ধরা পড়েনি, সুতরাং রিস্ক নেওয়ার কি দরকার? সারপঞ্চ উল্টো রেগে গিয়ে তাকে বলতেছিল, তুমি কি জানো কতদিন থেকে আমি এখানে সারপঞ্চ? আমার বাড়ির দিকে কেউ কখনো চোখ তুলে তাকাবে না। এত রিকোয়েস্টের পরও সারপঞ্চকে বোঝানো গেল না। মহা ধুমধামে মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছে। এখানে অনুদীপ স্যার দুজন কনস্টেবলকে পাঠিয়ে দেয় নজর রাখার জন্য। এখানে সবাই নাচানাচি করতেছিল, বিয়ের অনুষ্ঠান আনন্দ উপভোগ করতেছিল সবাই। রাধা, ত্রিপতি, সাম্বা, চন্দু সবাই ছিল। গ্রামের সারপঞ্চের মেয়ের বিয়ে, অবভিয়াসলি সবাইকে ইনভাইট করা হয়েছে। আর সারপঞ্চের মেয়েকে সাজানোর দায়িত্ব ছিল রাধার। খুব সুন্দরভাবেও সাজিয়ে দিচ্ছিল। আর এই সুযোগে সাম্বা দুই একটি ছবিও তুলে আপত্তিকর জায়গার। আর এটা তো তার রোজকার ব্যাপার। বাইরে সবাই বসে আড্ডা দিচ্ছিল আর পুলিশ কনস্টেবল পাহারা দিচ্ছিল। এভাবে প্রথম রাতটি কেটে যায় তাদের। আর প্রবলেম তো প্রথম রাতে না, সেই মার্ডারারের টার্গেট ছিল প্রথম রাতের পরের দিন নববধূকে কিডন্যাপ করা। এভাবে সকাল হয়ে যায়। অনুদীপ স্যার বারবারই ফোন করে খোঁজখবর নিচ্ছিল কনস্টেবলদের কাছ থেকে। খুব ভোরে সারপঞ্চের মেয়ে তার শহর থেকে আসা একটি বান্ধবীকে এগিয়ে দিতে যাচ্ছিল স্টেশনের দিকে। অনুদীপ স্যারের কথায় কনস্টেবলরা তাদেরকে ফলো করতে শুরু করে। গ্রামের মেঠোপথ, ঝোপঝাড়, জঙ্গল পেরিয়ে স্টেশন। ট্রেনের অপেক্ষায় তারা দুজন বসে গল্প করতেছিল। অপর পাশে কনস্টেবলরা চা খাচ্ছিল। এমন সময় হঠাৎই ট্রেন আসে। ট্রেন যখন চলে যায় সেখান থেকে, সারপঞ্চের মেয়ে গায়েব। তার বান্ধবীকে সেখানে পড়ে থাকতে দেখা যায় নিচে। কনস্টেবলরা দ্রুত অনুদীপ স্যারকে ফোন করে আর বিষয়টি জানায়। এই ট্রেন চলে যাওয়ার ছোট একটি মুহূর্ততেই কিডন্যাপার কিডন্যাপ করেছে সারপঞ্চের মেয়েকে। একটি ভুট্টা ক্ষেতের মাঝখানে নিয়ে যায় তাকে। চেহারা এখনো অস্পষ্ট। মার্ডারারকে দেখে সারপঞ্চের মেয়ে ঠিকই চিনতে পারে। বারবার ওই বলতেছিল, আমাকে তো চেনো, আমার বাবা সম্পর্কেও তো জানো, সে জানতে পারলে একবারেই মেরে ফেলবে তোমাকে। বিভিন্নভাবে রিকোয়েস্ট, ভয় দেখানোর চেষ্টা করতেছিল মার্ডারারকে, কিন্তু এই র্যাপিস্ট এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করে না। তাকে জোর জবরদস্তি করতেছিল ফার্স্ট নাইটের ঘটনা বিশ্লেষণের জন্য। কিভাবে কি করলো, কিভাবে কি হলো এটা শোনার জন্য বারবারই টর্চার করতেছিল সেই সাইকো। সেই নিরুপায় মেয়েটির টর্চারিং সহ্য করতে না পেরে সব বিশ্লেষণ করে। প্রথমে সে দুধের গ্লাসটি নিয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু তার হাজবেন্ড সেই দুধের গ্লাসটি টেবিলের উপরে রেখে আইসক্রিম ঢেলে দেয় তার পুরো শরীরে। আর এভাবে আদর করতেছিল তার স্বামী তাকে। এই সাইকো ঠিক সেইভাবেই অনুকরণ করে তার উপর চালায় অত্যাচার। পুলিশ তাদের দলবল সহ স্টেশনের আশেপাশে খোঁজাখুঁজি করতেছিল। খুঁজতে খুঁজতে অনুদীপ স্যার প্রায় মার্ডারারের কাছাকাছি এসে যায়। দুটি কনস্টেবল একেবারেই কাছে আসে এবং সেই রেপিস্টকে দেখে ফেলে, কিন্তু তার চেহারা তো ছিল চাদরে ঢাকা। এই রেপিস্ট তাদের হাত থেকে বাঁচার জন্য একটি ইট দিয়ে কনস্টেবলকে আঘাত করে সেখান থেকে দৌড়াতে শুরু করে। অনুদীপ স্যারও তার পিছু নেয়। পেছন থেকে গুলিও ছুড়ে কয়েক রাউন্ড, কিন্তু টার্গেট মিস করে। পেছন থেকে একটি ইট নিয়ে সজোরে ঢিল ছুড়ে র্যাপিস্টের দিকে। সেই ইটের আঘাতে র্যাপিস্ট মাটিতে লুটিয়ে পড়ে। আর চাদরটি সরালে আমরা দেখতে পাই এটা ছিল চন্দু, ত্রিপতির ভাই। এর চরিত্র প্রথম থেকে একটু সন্দেহজনক ছিল। তাকে টেনে টুনে তোলা হয়। বারবারই বলতেছিল, আমি এই অপরাধ করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন, আর আমি কখনো এসব করব না। থানায় নিয়ে এসে 3rd ডিগ্রি দেওয়া হচ্ছিল। যে অপরাধ সে করেছে এটা তো সামান্য,
কেউ কেউ চাচ্ছিল তাকে যেন জীবন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। এদিকে সারপাঞ্চ তার লোকজন নিয়ে থানায় চলে এসেছে। সে চাচ্ছিল খুনিকে যেন তার হাতেই তুলে দেওয়া হয়। এজন্য মোটা অঙ্কের টাকাও দেওয়া হয় ওসিকে। এত আদরের মেয়ে তার, আর এর খুনিকে আদালতে বা অন্য কারো হাতে দিতে চাচ্ছে না। সে নিজের হাতেই তিলে তিলে মারবে তাকে। প্রথম দিকে ওসি একটু নানা করলেও টাকার লোভে ঠিকই হ্যাঁ করে দেয়, অর্থাৎ চন্দুকে সারপাঞ্চের হাতে তুলে দেয়। গ্রামের সবাই জানাজানি হয়ে গেছে এ ব্যাপারে। চন্দু ধরা পড়েছে, অর্থাৎ চন্দুই রেপিস্ট। ত্রিপতি আর রাধা কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না। ছুটে চলে আসে থানাতে একটি নজর তার ভাইকে দেখার জন্য। বারবার ওই অনুদীপ স্যারকে বলতেছিল তার বিয়ে ঠিক হয়ে গেছে, সে এমন কাজ কখনোই করতে পারে না। ছোটখাটো চুরি করে ঠিকই, কিন্তু সে এমন বড় অপরাধ কখনোই করতে পারবে না। অনুদীপ স্যারেরও এ ব্যাপারে কিছু করার ছিল না। গ্রামের সারপাঞ্চ অলরেডি চন্দুকে নিয়ে গেছে, তার মৃত্যু একেবারেই নিশ্চিত। সারপাঞ্চ তার গোডাউন ঘরে চন্দুকে জিজ্ঞাসাবাদ করতেছিল, প্রচুর মারতেছিল তাকে, তিলে তিলে মারবে। এত আদরের মেয়েকে সে নৃশংসভাবে হত্যা করেছে। যে কত আদরেই না রাখতো তার মেয়েকে। কাদামাটিতে হাঁটার ভয়ে পুরো রাস্তা রোড করে দিয়েছিল। বিয়ের পরে যেন সে বাইরে না যায়, এজন্য বাড়িতে রাখার মতো একটি ছেলেকে এনে বিয়ে দিয়েছে। এত কিছু করার পরও কিভাবে সাহস হয়েছে তার মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করার। ত্রিপতি এবং রাধা সারপাঞ্চের গোডাউনে আসে, তাকে বোঝানোর চেষ্টা করতেছিল তার ভাই এরকম অপরাধ কখনো করতে পারে না। সারপাঞ্চের হাতে পায়ে ধরেও কোনো কাজ হয় না। এরপর এমপি মন্ত্রী কতজনের দাঁড়ে দাঁড়িয়ে না ঘুরেছে তারা। এই ব্যাপারে কেউ সাহায্য করে না তাদের। এদিকে গ্রামে আরো একটি মার্ডার হয়েছে ঠিক একই স্টাইলে। এখন এটা নিশ্চিত চন্দু মার্ডারার না। তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুদীপ স্যার পঞ্চায়েত প্রধানকে ফোন করে। সস্তা ছোটখাটো পাম্প চুরি করতে গিয়ে ভুল জায়গায় ভুল সময়ে ছিল সে। নিশ্চিত হওয়ার জন্য সারপাঞ্চ সেই মার্ডার স্পটে যায়। 7-5টি কথাও শুনিয়ে দেয় পুলিশ অফিসারদের, কিভাবে তারা এত বড় ভুল করেছে, কেনই বা একজন নিরপরাধ মানুষকে ধরেছে তারা। যাই হোক, নিজের ভুল শুধরানোর জন্য সারপাঞ্চ চন্দুকে তার বাসায় নিয়ে আসে এবং পরবর্তীতে সব চিকিৎসার খরচ নিজে বহন করবে এটা জানায়। ক্ষমাও চেয়ে নেয় তাদের কাছ থেকে। পুরো একটা বিদঘুটে অবস্থায় পড়ে গেছেন অনুদীপ স্যার। কিভাবেই বা এর সমাধান করবেন, কিভাবেই বা রেপিস্টকে ধরবেন, কিছুই বুঝে উঠতে পারতেছিল না সে। আর এই বিষয়গুলো শেয়ার করতেছিল তার গার্লফ্রেন্ড স্ফূর্তির সাথে। তখন স্ফূর্তি তাকে বুদ্ধি দেয়, চলো আমরা বিয়ে করি। যেহেতু রেপিস্ট প্রথম রাতের পরের দিন মেয়েকে উঠিয়ে নেয়, সুতরাং এখানে আমি হলে নিশ্চিত মার্ডারারকে ধরতে পারবে তুমি, আর তোমার কেস সলভ করতে সুবিধা হবে। এরপর সোজা তোমার প্রমোশন। অনুদীপ স্যার এরকম রিস্ক নিতে চাচ্ছিল না, বারবার ওই মানা করে, কিন্তু স্ফূর্তির চাপাচাপিতে রাজি হয়। লোকাল একটি টেলিভিশনে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় অনুদীপ স্যার। বিয়ের বিষয়টি সবাইকে জানায় এবং আগামীকাল ফার্স্ট নাইট। যদি রেপিস্টের সাহস থাকে তার স্ত্রীকে যেন তুলে নিয়ে গিয়ে দেখায়। এরপর ছোটখাটো একটি অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরে তাদের বিয়ে হচ্ছিল। গ্রামের কিছু সংখ্যক লোক উপস্থিত ছিল সেখানে। আর গ্রামের কোথাও বিয়ে অনুষ্ঠান যাই হোক না কেন, ফটোগ্রাফার বিনা দাওয়াতেই সেখানে পৌঁছে যায় ছবি টবি তোলার জন্য আর কি। বাসায় আসার পর অনুদীপ স্যার তার দরজার একটি রুমাল দেখতে পায়, সেখানে র্যাপিস্ট তাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। 5 নাম্বারটা হবে অনুদীপ স্যারের স্ত্রী। অনুদীপ স্যার ত্রিপতিকে কিছু টাকা দেয় বিরিয়ানি টিরানি এনে খাওয়ার জন্য। এখান থেকে টাকা বাঁচিয়ে কিছু বিদেশি বোতল কিনে আনে নিজের জন্য। ভাই বিরাদাররা সবাই মিলে পার্টি দিচ্ছিল। এখানে সাম্বা অনুদীপ স্যারের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করতেছিল। ত্রিপতি তাকে বিয়ে করার পরামর্শ দেয়, এসব বাজে মন্তব্য যেন সে আর কখনো করে না। অনুদীপ স্যার তার স্ত্রী সহ অনেক হ্যাপি। তারা এভাবে বিয়ে করতে চায়নি, কিন্তু পরিস্থিতির কারণে বাধ্য হয়েছে এভাবে বিয়ে করতে। যাই হোক, এভাবে বিয়ে হওয়ার পরও তারা অনেক হ্যাপি। হঠাৎ ইঁদুরের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় রাধার। প্রায় সময় ডিস্টার্ব করে ইঁদুরগুলো। ঘুম ভাঙার পর একটু পানি পান করতেছিল। হঠাৎই উপর থেকে একটি বক্স নিচে পড়ে। বক্সটিতে কি আছে জানার জন্য বক্সটি খোলে রাধা। এখানে মেয়েদের কিছু কাপড় চোপড় ছিল, কিন্তু এটা তো রাধার না। কাপড়গুলো সরালে কিছু অলংকারও দেখতে পায় সেখানে। আর আংটিটি কেমন যেন পরিচিত লাগতেছে। গহনাগুলোও পরিচিত। তার মুখে চোখে চিন্তার দাগ স্পষ্ট। গহনা আংটি তার আঁচলে বেঁধে সেখান থেকে বেরিয়ে পড়ে শিওর হওয়ার জন্য। তার হাজবেন্ডও বাইরে শুয়ে আছে। দৌড়ে সোজা চলে যায় সারপাঞ্চের বাসায়। আংটিটি দেখায় তাকে, এটি কি আপনার মেয়ের? সারপাঞ্চ জানায় এটা আমার মেয়ের এঙ্গেজমেন্টের আংটি, কিন্তু এটা সে কোথায় পেয়েছে। কিছু না বলে কাঁদতে কাঁদতে চলে যায় মাধবীর বাসায়। তাদেরকে গহনা দেখালেও তারা বলে এটা তাদের মেয়ের। এরপর সোজা চলে আসে বাসায়, কিন্তু তার স্বামী ত্রিপতি সেখানে ছিল না। ত্রিপতির বোনকে জিজ্ঞেস করে, সে তো ছিল ঘুমে, তার ভাইয়ের ব্যাপারে সে তো জানেই না। তারা দুজনেই খুঁজতে বের হয় ত্রিপতিকে। রাধা বারবারই ফোন করতেছিল অনুদীপ স্যারকে, কিন্তু ফোন উঠাইতেই ছিল না। এভাবে সকাল হয়ে যায়। অনুদীপ স্যার চায়ের কাপে চুমুক দিতে দিতে পত্রিকাটি পড়তেছিলেন। ত্রিপতিও সেখানে এসেছে রাতের এলোমেলো জিনিসপত্রগুলো গোছাতে। অনুদীপ স্যার তাকে বলতেছিল সে যেন ময়লাযুক্ত কাপড়গুলো নিয়ে যায়। কাপড়গুলো নেওয়ার জন্য ত্রিপতি ভেতরে প্রবেশ করে কাপড়ের পোটলাটি নিয়ে বের হয়। আর অনেক ময়লাযুক্ত কাপড় জমা ছিল, আজকে আর দিতে পারবে না সে, কাল পরিষ্কার করে ইস্ত্রি করে দিয়ে যাবে ঠিক। কাপড়ের পোটলাটা ভালোভাবে সাইকেলের সাথে বেঁধে চলে যায় সেখান থেকে সে। এদিকে রাধা বারবার ফোন করতেছিল অনুদীপ স্যারকে। মোটামুটি 47টি
মিস কল। হঠাৎই ফোনের সাউন্ড তার কানে যায়, ফোনটি রিসিভ করে সে। ফোনটি ধরার পর ম্যাডাম কোথায় জানতে চায় রাধা। অবভিয়াসলি ম্যাডাম ঘরে চেক করতে বলে রাধা। অনুদীপ স্যার যখন চেক করতে ঘরে যায় তার স্ত্রী সেখানে ছিল না। তখন রাধা তাকে কেঁদে কেঁদে জানায় হত্যাকারী আর কেউ না, সে তার স্বামী ত্রিপতি। সবকিছু কনফার্ম হওয়ার পর রাধা বুঝে গেছে তার স্বামী এই ঘটনার পেছনে। সেই নরপশু আর কেউ না, ত্রিপতি, যার সাথে সে এতদিন থেকে আছে। রাধা কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না যে তার স্ত্রীর সাথে অপারগ সে কেমন করে এসব কাজ করবে। যাই হোক, ত্রিপতি তার সাইকেলের সাথে বেঁধে পোটলাটি নির্জন জায়গার দিকে রওনা দিয়েছে অলরেডি। এরকম ভয়ঙ্কর রূপ আমরা কখনো দেখিনি ত্রিপতির। কাপড়ের জন্য যখন ত্রিপতি ভিতরে প্রবেশ করেছিল, এই সুযোগে কাপড়ের পোটলার সাথে স্ফূর্তিকে বেঁধে বাইরে নিয়ে এসেছিল। অনুদীপ স্যার এগুলো ঘুণাক্ষরেও টের পায়নি। গ্রামের সব মার্ডারের পিছনে তারই হাত, এটা স্পষ্ট। কিন্তু তার মার্ডারার হওয়ার পিছনে যে একটি কাহিনী আছে, এটি জানলে আপনিও অবাক হবেন। সারপাঞ্চের মেয়েকে মারার পর ত্রিপতি যখন পালাচ্ছিল, চন্দু তখন পাম চুরি করার জন্য সেখানে গিয়েছিল। ত্রিপতি সেখান থেকে পালালেও চন্দু ধরা পড়ে যায়। পুলিশ তার স্টাফ নিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করে। অপরদিকে রাধাও খুঁজতেছিল। ত্রিপতিকে বারবার চিৎকার করে ডাকতেছিল রাধা। ত্রিপতিকে খোঁজার জন্য সে তার পোশাক কুকুরের সাহায্য নেয়। কুকুরটি ছুটতে ছুটতে একটি পরিত্যক্ত কূপের কাছে যায়। উপর থেকে দেখে বোঝা যাচ্ছিল না ভেতরে কেউ আছে। যখন ভালোভাবে খেয়াল করে রাধা, তখন সে দেখতে পায় তার স্বামী সেই মেয়েটির উপর জবরদস্তি করতেছিল। তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবারই চিৎকার করে বলতেছিল রাধা। আশেপাশে কেউ ছিল না সাহায্য করার মতো, কিন্তু রাধার চিৎকার চেঁচামেচি চলতেছিল। রাধার চিৎকারের লোকজন সেখানে আসার সম্ভাবনা আছে, তাই ত্রিপতি সোজা উপরে উঠে আসে। এখানে অন্য একটি ত্রিপতিকে আমরা দেখতে পাই, ভয়ঙ্কর বিভৎসকর। সবকিছুর পেছনে তুমি কিছুতেই মানতে পারতেছিল না রাধা। কেন করেছো এসব? কি দোষ ছিল নিষ্পাপ মেয়েদের? প্রতিটি সাইকোপ্যাথের পিছনে একটি গল্প থাকে। ত্রিপতিও তার ব্যতিক্রম না। সে জানায় তার স্ত্রীর জন্য এমনটি নরবিশ্বাস হয়েছে। সে ত্রিপতি ক্লাস 3 অবধি পড়াশোনা করেছে। অপরদিকে রাধা ছিল ইন্টারমিডিয়েট পাস। হঠাৎ রাধার বাবা মারা যাওয়ার কারণেই ত্রিপতির সাথে তার বিয়ে হয়, আর এটা কখনই চায়নি রাধা। রাধা তো এর থেকে ভালো ডিজার্ভ করে। যখন তারা বিছানায় খুব কাছাকাছি হয়, তখন ত্রিপতির গায়ের বিশ্রী গন্ধ, মুখের বিশ্রী গন্ধ, এসব নিয়ে বারবারই ইনসাল্ট করতেছিল রাধা। যখন আর একটু ঘনিষ্ঠ হতে চাচ্ছিল, তখন পুরো শরীর কাঁপতেছিল ত্রিপতির। এই প্রথম কোনো মেয়ের এতটা কাছাকাছি হয়েছে সে। হয়তোবা নার্ভাস ফিল করার কারণে এরকমটা হচ্ছে। রাধা তাকে কোনো সুযোগ না দিয়েই বলে, তোমার সম্পর্কে লোকেরা যা বলে ঠিকই বলে। তুমি গ্রামের সব মেয়েদের বোনের মতো দেখো, আর তার প্রমাণ দেখা যাচ্ছে আজকে। এসব কথা শোনার পর ত্রিপতি অনেক ঘাবড়ে যায়। সেদিনের মতো সে বিছানায় চুপ করে অন্য পাশে শুয়ে পড়ে। রাধাও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। সেদিন হয়তো রাধা তাকে একটু উৎসাহ অনুপ্রেরণা দিলে এরকম হতো না। পরবর্তীতে এরকম ইনসাল্ট করতে থাকে রাধা প্রায়ই। সারপাঞ্চের মেয়ের বিয়ের বাসরঘর যখন সাজাচ্ছিল তারা, সেখানেও প্রচুর ইনসাল্ট করে রাধা তাকে। আর এই কথাগুলো তার হৃদয়ে কাটার মতো বিঁধতেছিল সবসময়ই। তার ওই পরিপ্রেক্ষিতে এরকম হয়েছে আজ। স্বামীকে পুরুষ বা দানব বানানো একটা নারীর হাতেই থাকে। এজন্য ত্রিপতি তার স্ত্রীকেই দোষ দিচ্ছিল। প্রথম ঘটনাটি শুরু মাধবীর বিয়ে থেকে। সেদিন ফার্স্ট নাইট ছিল মাধবীর। প্রাকৃতিক ডাকে ত্রিপতি বাইরে বের হয়। ঘরের মধ্যে আওয়াজ শুনে জানালা দিয়ে উকি মারে, আর তাদের কথা এবং দৃশ্যগুলো খুব ভালোভাবে দেখে। এখানে সে তার পুরুষত্ব অনুভব করে, দানবের মতো হয়ে যায়। তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য মাধবীকে পরের দিন কিডন্যাপ করে। এরপর তার নেশা আকাঙ্ক্ষা বেড়েই যাচ্ছিল। এই মেয়েটিকেও আজ ছাড়বে না ত্রিপতি। রাধা বারবারই বাধা দিচ্ছিল তাকে। রাধা যেন চিৎকার করতে না পারে, এজন্য একটি লাঠি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে। রাধা জমিতে পড়ে যায়। অতঃপর সেই মেয়েটির কাছে আবারও যায়। সে আবারও জোর জবরদস্তি শুরু করে। বারবার চিৎকার করার পরও যখন সে থামতে ছিল না, রাধা পাশ থেকে একটি কোদাল নিয়ে কূপের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এটি ত্রিপতির মাথায় লাগার কারণে ত্রিপতির মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। রাধা তার পরনের জামাটি সেই মেয়েটিকে দেয়। এরপর সে মাথা নিয়ে পুলিশ স্টেশনে যায়, যেটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। অনুদীপ স্যার তার স্ত্রী সহ সেখান থেকে ফিরে যায়। ট্রেনিংও শেষ, আর আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য রাধারও শাস্তি হয়। রোগে আক্রান্ত রোগীদের সাথে একটু সংবেদনশীল হওয়া উচিত আমাদের, অন্যথায় ত্রিপতির মতো অনেক দানব জন্ম নেবে সমাজে।